মুগ্ধর মা বলছিল যে আমার ছেলেটা বারবার জুতা হারিয়ে ফেলে, কিন্তু এবার মৃত্যুর পরে এত জায়গায় লাশ নিয়ে যাওয়া হলো, কিন্তু আমার ছেলেটা এবার জুতাটা হারায়নি। এই আবেগী বাঙালি বলেই আসলে এরকমটা সম্ভব হয় আমার কাছে মনে হয়। এজন্যই আসলে ৭১-এও আমরা স্বাধীনতা পেয়েছি। আপনার মায়ের পায়েস মিস করেন? হ্যাঁ করি, সব কিছুই করি। কাজ হারানোর ভয় ছিল না আপনার? অবশ্যই না, মানে কাজ হারানোর ভয় এখানে কোত্থেকে থাকে? কিছুটা তো হয়েছেই ভাঙচুর, সেটা অস্বীকার করার জন্যই। সেটা শুধু হিন্দুদের বাড়িও না, যেমন মাশরাফি তো আসলে হিন্দু না। আমার হয়তো টানটা একটু বেশি কাজ করেছে, কারণ আমি তো ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ছবি। এখন যে ছবিটা আমি দেখছি পানিতে ডুবে আছে, ওই জায়গায় তো আমি হেঁটেছি, খেলেছি। মুরব্বি ড্যাশ, নাটক ড্যাশ, নাটক কম করো প্রিয়, এই ওয়েট ড্যাশ। ও আচ্ছা, এই ওয়েট, ইটস মাই টার্ন নাও। মায়ের বুকটা খালি করে দাপিয়ে বেড়াও তুমি কোন সুখে, রাজাকার মারছো না তো, ওরা বাংলা মায়ের দামাল ছেলে। দর্শক, দ্য টক রুমের আজকের অতিথি মিষ্টি একটা মেয়ে। শুধু মিষ্টি মেয়ে না, তিনি কিন্তু মিষ্টভাষীও। এই চেয়ারটায় সাধারণত আপনারা তাকে দেখেন, তবে আজকে উপস্থাপিকার চেয়ারে তিনি নন, তিনি আছেন গেস্টের চেয়ারে। কেমন আছেন? হ্যালো, ভালো আছি। আচ্ছা, আপনি কি ইন্ট্রোভার্ট? আমি কি ইন্ট্রোভার্ট? কি মনে হচ্ছে? সবার কাছ থেকে শুনছিলাম যে আপনি নাকি একটু ইন্ট্রোভার্ট। আসার পরে একদম শিওর হয়ে গেছে। ওকে, তাহলে তুমি যেহেতু বলেই দিয়েছো তাহলে সেটাই সই। একদম, কিন্তু ক্যামেরার সামনে তো আপনার এই ইন্ট্রোভার্ট ব্যাপারটা বোঝা যায় না। সেটাই তো আসলে আমাদের হয়তো কাজ, ব্যক্তিগত ইমোশনটাকে ছাপিয়ে কাজটা করা। আচ্ছা, অদ্ভুত উটের পিঠে চলছে বাংলাদেশ, এই কথাটা আসলে আপনি কেন গণমাধ্যমে বলছেন? ও একটা নিউজ মনে হয়, একটা গণমাধ্যমে আপনি বলেছেন যে অদ্ভুত উটের পিঠে চলছে বাংলাদেশ। কেন মনে একটা লেখা আছে, এটা আসলে আমার কথা তো নয়। অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, আমরা এই বাক্যটা সবাই জানি। সেটা আসলে একটা ইন্টারভিউর জন্য আমার সাথে কথা হচ্ছিল সাংবাদিক ইমরুল নূরের, ওর সাথে ক্যাজুয়ালি যখন আলাপ করছিলাম, প্রসঙ্গটা ছিল বাংলাদেশের টেস্ট সিরিজ, পাকিস্তানে সাকিব ভালো পারফর্ম করছে এবং একই সাথে সে যখন মাঠে পারফর্ম করছে দুর্দান্ত, সেই সময়টা আমাদের এখানে আলোচনা হচ্ছিল যে তার মার্ডার কেসের ব্যাপারে, সবাই জানে সেটা শিরোনাম হচ্ছিল। তো ওই ব্যাপারটা নিয়েই বলছিলাম যে এমন অদ্ভুত কিছু হচ্ছে চারদিকে, আসলে দেখে অনেক সময় মনে হচ্ছে যে থাকে না যে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, একটা লাইন পড়েছিলাম ছোটবেলায়, ওটা মনে পড়ে যাচ্ছে, বাট আশা করি সব ঠিক হয়ে যাবে। এরকম ছিল কথাটা, পরে লেখায় উঠে এসেছে আর কি। এই যে একটা হত্যা মামলা হয়েছে সাকিব আল হাসানের উপরে, এই বিষয়টায় আপনার মতামতটা কি? আসলে এটা কি ঠিক বা যথাযুক্ত? এটা আসলে ওই যে একটু হাস্যকর একটা ব্যাপারই বটে জিনিসটা, বা এটা কেউই আসলে ভালোভাবে গ্রহণ করেনি, সেটা কম বেশি সবাই সেই মতামতটা দিয়েছেও। ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে, আর কিছুই না। আসলে এই যে ছাত্র আন্দোলন তো একটা যৌক্তিক আন্দোলন বলে আপনি মনে করছেন কি? হ্যাঁ, অবশ্যই। সেই আন্দোলনে যখন আসলে মাশরাফি বিন মুর্তজা একটু নিশ্চুপ ছিল, তখন কিন্তু বিক্ষুব্ধ জনতা যখন এই যে ৫ আগস্টের পরে বা ৩৬ জুলাইয়ের পরে তার বাড়িতে ভাঙচুর করে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি সেটাও ভালোভাবে দেখছি না অবশ্যই। মানে কোনো রকম ভাঙচুর, কারো বাড়িতে আক্রমণ করা, সেটা যেই হোক, এটা আমি কখনোই সাপোর্ট করি না, ওটা নিয়েও কথা বলেছি। বাট আন্দোলনের সময়টায় মানুষের ইমোশনটা অন্যরকম ছিল এবং আন্দোলনের প্রথম থেকে আমি আন্দোলনের পক্ষেই ছিলাম, বেশিরভাগ মানুষই তাই ছিল। মাশরাফি বিন মুর্তজা চুপ ছিলেন, এটা নিয়ে ভক্তদের একটা ক্ষোভ ছিল, আমারও অভিমান ছিল, আমিও সেই জিনিসটা নিয়ে কথা বলেছি। কিন্তু দিন শেষে উনি কি অনুভব করেছেন সেটা হয়তো উনিই জানেন। উনি তো পরে বললেন যে ওনার মেয়ে যখন ইনস্টাগ্রামে আন্দোলনের পক্ষ হয়ে পোস্ট দিচ্ছে, উনি মেয়েকে বলেছেন যে তুমি করো, মানে আমি তোমাকে বাধা দিচ্ছি না। মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে আগুন বা অগ্নিকাণ্ড হয়েছে বা ভাঙচুর হয়েছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন পেজে, যে পেজগুলো আসলে ভালো রিচ করছে মানুষের কাছে, সেই পেজে বলা হচ্ছে যে লিটন দাস যিনি খেলোয়াড়, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং হিন্দুরা এখানে কোনোভাবেই আসলে শঙ্কামুক্ত না। তো এই বিষয়টা কি আপনি দেখেছেন? হ্যাঁ, ভীষণ রকম। তো আমরা দেখেছি যে একটা সময় কতিপয়, সব ভারতীয় এক নাগারে আমি বলতে চাই না, কতিপয় ভারতীয় মানুষ সেটাকে খুব বাজেভাবে প্রোপাগান্ডা করছিল যে বাংলাদেশে হিন্দুদের উপর অনেক অত্যাচার হচ্ছে। কিছুটা তো হয়েছেই ভাঙচুর, সেটা অস্বীকার করার জন্যই। সেটা শুধু হিন্দুদের বাড়িও না, যেমন মাশরাফি তো আসলে হিন্দু না, তার বাড়িতেও হয়েছে, তার রাজনৈতিক কারণে হয়েছে, দলগত কারণে হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। ওই সময় যখন ল অ্যান্ড অর্ডার একদমই ছিল না, তখন দলগত না, ধর্মীয় না, হয়তো এমনিতেই চোর ডাকাতের তো আসলে অভাব নেই, আছে তো খারাপ মানুষ।
আচ্ছা, তাই না? তো মানে তোমার বাসায় তো নিশ্চয়ই তুমি এখানে এসছো, বাসার দরজা লক করেই এসছো, দরজা তো খুলে আসোনি না, কারণ যে কোনো কিছুই তো হতে পারে, চোর ডাকাত ঢুকতে পারে, বাসার যে সাহায্যকারী কাজের যে লোক থাকে তুমি তো তাকেও বিলিভ করো না, তাই না? তো ব্যক্তিগত জিনিস আমরা সাবধানেই রাখি। তো ওরকম যখন ল অ্যান্ড অর্ডার ছিল না, ওরকম হামলাও হয়েছে, হামলা অনেক রকমই হয়েছে, কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়ান মিডিয়ায়, বিশেষ করে এক্স মানে টুইটারে তারা অনেক রকম গুজব ছড়াচ্ছিল, সেটা কোনো একটা ষড়যন্ত্র বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে হয়তো করছিল, এবং আমরাও সেটা আসলে জবাব দিয়েছি। আমাদের অনেক ইনফ্লুয়েন্সাররাও তখন এক্সে পাল্টা কন্টেন্ট ক্রিয়েট করেছে। আমরা এটাও দেখেছি যে আজমেরি বাঁধনের একটা ছবি নিয়ে যেটা উনি প্রতিবাদ করছেন, ওটাকে ভারতীয় মিডিয়া দিয়েছে যে উনি একজন হিন্দু মহিলা, সে বাংলাদেশে থাকতে পারছে না, তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, মানে খুবই হাস্যকর ছিল। সাম্প্রতিক সময়ে যে বন্যা, ভয়াবহ বন্যা বলা হয় এটাকে, তো এই বন্যাতে অনেকে বলছে যে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে, বা বাঁধ খুলে দেওয়া ছাড়া কি অন্য কোনো উপায় ছিল? আপনার কি মনে হয় নীল? আমি তো আসলে সেটা মানে আমি যারা ইন্ডিয়ান বাঁধের প্রশাসনে কাজ করছেন, আমি ঠিক তাদের জায়গা থেকে জানলে বলতে পারতাম যে উপায় ছিল কি ছিল না। হয়তো ছিল না, এখানে দুই দিক থেকেই ভাবার জায়গা আছে। হয়তো উপায় ছিল না, ত্রিপুরাতেও অনেক বৃষ্টি হচ্ছিল হয়তো, কিন্তু একটা জিনিস করা অবশ্যই করার ছিল, সেটা হচ্ছে খুলে দেবার আগে একটা ভালো সময় আগে জানানো, যাতে প্রস্তুতি নিতে পারে। এই জিনিসটা করার উপায় ছিল। খুলে দেওয়া ছাড়া উপায় ছিল কি ছিল না সেটা আমি জানি না, হয়তো ছিল না। আচ্ছা, কারণ তারা তো বলেছে যে 53 মিটার না কতটুকু পানি উঠে গেছে, 93, সো 94 হলে বাঁধ এমনিতেই ভেঙে যেত আর সামথিং লাইক দ্যাট। তো হয়তো উপায় ছিল না, কিন্তু জানানোর উপায় ছিল, সেটা করেনি। আপনাকে সোশ্যাল মিডিয়াতে বেশ সরব দেখা যায়, আপনি সবকিছু নিয়ে মোটামুটি স্ট্যাটাস দেন। তো সম্প্রতি আপনি হয়তো দেখে থাকবেন নিশ্চয়ই যে কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু ভাইরাল হচ্ছে বা ছড়ানো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে আলো আসবেই নামে একটা গ্রুপ, তো সেখানে একজন গুণী অভিনেত্রী লিখেছেন যে ছাত্রদের উপর, সেই ছাত্র আন্দোলনের সময় যে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার একটা পরামর্শ তিনি দিয়েছেন। আপনি আসলে কিভাবে এটাকে জাস্টিফাই করবেন? আমার ছবিও গেছে, এই সময়টাই গ্রুপটা করেছে, সেই সময়টাই তো আসলে সবকিছু এভরিথিং ওয়াজ আউট ইন দ্য ওপেন, যে কি হচ্ছে। পুলিশ তো স্টুডেন্টদেরকে গুলি করছিল, এটা তো খুবই, এটা সবাই দেখেছে। তো আমার কাছে জাস্ট একটা জিনিসই মনে হয় যে এর আগে কে কোন দল করতো, কার কোন দলকে ভালো লাগতো, সেটা টোটালি ডিফারেন্ট। সে জায়গায় অনেক মতভেদ থাকতে পারে, অনেক তর্ক হতে পারে, তোমার দলের এটা খারাপ, তুমি আমাকে বলতে পারো আমার দলের এটা খারাপ, যদি আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, জাস্ট অনেকের মধ্যে মতবিরোধটা থাকতেই পারে। কিন্তু একটা সময়ে যখন আসলে রাস্তায় প্রকাশ্যে স্টুডেন্টদেরকে গুলি করা হচ্ছিল এবং সেটা পুলিশ করছিল এবং সেটা আমরা সবাই দেখেছি, তারপরেও যদি কেউ সেই হত্যার বিরুদ্ধে কথা না বলে এবং বিচার না চায়, তো তাদেরকে নিয়ে আসলে আমি যে স্পিচলেস হয়ে যাই। আমি আসলে কি বলবো সেটাই বুঝতে পারি না। আমার ওই চ্যাটগুলো দেখে আমার অনেকটা এরকম মনে হচ্ছিল ওখানে তো আসলে অনেকেই আছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ওখানে এমন অনেকেই আছেন যারা হয়তো ব্যক্তিগতভাবে খারাপ মানুষও না, তারা হয়তো ভালো মানুষ। তারা হয়তো অনেকেই এরকম আছেন যে হয়তো অনেকে হয়তো চাপে পড়ে হয়তো ছিলেন গ্রুপে, অনেকে হয়তো গ্রুপে খুব একটা অ্যাক্টিভও ছিলেন না, অনেকে হয়তো এমনও আছেন যে জাস্ট থাকে না, আমার সারাউন্ডিং, আমি যে সারাউন্ডিংয়ে থাকি, আমার আশেপাশে যারা থাকে, শিল্পীরা যাদেরকে আমি আইডল মনে করি, যারা অনেক শিক্ষিত, যারা অনেক সংস্কৃতি মনা, তাদেরকে দেখি, তো তারা যদি বলছে এটা ঠিক, তাহলে মনে হয় এটাই ঠিক, মানে নিজের সেন্সটা কাজে না লাগিয়ে। আমরা তো আসলে তাদেরকে এরকম অনেকে আছে, মানে ওখানে তো অনেক মানুষ আছে, তো প্রত্যেকটা মানুষের সাইকোলজি তো আপনি আসলে ঢালাওভাবে বিচার করতে পারবেন না। তবে ওখানে এমন কয়েকজন মানুষ আছে যারা খুব বাজেভাবে স্ট্যান্ডটা নিয়েছিল এবং যারা খুব আসলে ওই যে আন্দোলনের বিরুদ্ধে ছাত্রদেরকে মারার পক্ষে কথা বলছিল। সো ওটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি এবং ওটা দেখে আরও মানে লজ্জা লেগেছে নিজের কাছে, কারণ তাদেরকে তো আসলে আমরা অনেক শ্রদ্ধা করি। সেখানে ছবি দেখলাম যে ওই যে গাড়ি পোড়ানো, মেট্রো রেলের বা হয়তো বিটিভি পোড়ানো, এগুলো নিয়ে কথা হচ্ছে, কিন্তু একটা স্টুডেন্টকে যে মেরে পুলিশের গাড়িতে করে মানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, ফালানো হয়েছে, ইয়ামিন ওর নাম, ও এমআইএসটির একজন স্টুডেন্ট, তো সেটা দেখে আমি সবচেয়ে বেশি শকড ছিলাম। সেটা সম্ভবত 18 জুলাইয়েরই ঘটনা। কিংবা পুলিশ যে গুলি করছে প্রকাশ্যে, এই জিনিসগুলো তারা মনে হচ্ছে দেখছেনও না। তাহলে তারা কি ছাত্রদের পক্ষে এবং কোন হত্যার বিচার চায়, মানে আমি জাস্ট বুঝলামই না। মানে আমি খুব বিরক্ত হয়েছি চ্যাটগুলো পড়ে। এরকম অনেক দেখেছি যে যারা ছাত্র লীগ করেছে তারাও কিন্তু এই ছাত্র হত্যার পরে 18 জুলাইয়ের পরে গ্রুপ লিভ দিয়েছে যে আমরা তো এই স্টুডেন্ট মারার পক্ষে না। তারা গ্রুপ লিভ দিয়ে তারা ওইটাই বলছি, পদত্যাগ করে গ্রুপ লিভ দিয়ে
তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে, আন্দোলনে সামিল হোক না হোক তারা কিন্তু পদত্যাগ করেছে অনেকে, তো আমি তাদেরকে রেসপেক্ট করি, তারা কিন্তু সাবেক ছাত্রলীগ। আচ্ছা নীল, আপনার কি মনে হয় যে প্রফেশনালি বা একজন অভিনয় শিল্পী হিসেবে দক্ষতা অর্জনটা একটা মানুষের জীবনে বেশি গুরুত্বপূর্ণ নাকি মনুষ্যত্ব বোধটা অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ? দুইটাই গুরুত্বপূর্ণ, মানে কিন্তু সবার আগে অবশ্যই মনুষ্যত্ব, সেটা তো প্রফেশন যেটাই হোক, হোয়াট এভার দ্য প্রফেশন ইজ, মানুষ তো আগে হতে হবে, সবার আগে প্রকৃত মানুষ হতে হবে। যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা সফল না হতো বাই এনি চান্স, তাহলে আপনার কি কোনো লাইফ রিস্কের হুমকি বা কোনো? আমি ঠিক জানি না, হতেও পারতো, কারণ মাঝখানে খুব কিছু উগ্র কথাবার্তার শিকার আমি হয়েছি। প্রশাসন থেকে চাপটা একরকম, আর যখন একটু গুন্ডা পান্ডা টাইপের কথাবার্তা কেউ বলে তখন জিনিসটা একটু শেয়ার করবেন আসলে কেন কিভাবে? আমি তো আসলে প্রথম থেকেই কথা বলছিলাম, আমার কাছে আমি কাউকে অ্যাটাক করে কথা বলি না, আমার কাছে যেটা ঠিক মনে হয় আমি সেটা বুঝে আসলে বলি। আবু সাইদের মৃত্যুর ভিডিওটা আমাদেরকে এত বেশি নাড়িয়ে দিয়েছিল, তখন থেকে আসলে পরিস্থিতি একদম ভিন্ন হয়ে গিয়েছিল। যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই দিনের পরেও রাজনৈতিকভাবে হলেও হয়তো অবস্থাটা কন্ট্রোল করার সাধ্য হয়তো ফর্মার গভর্নমেন্টে ছিল, কিন্তু দে টুক দ্য রং ডিসিশন। যারা আন্দোলন নিয়ে কিছু বলতেই চায়নি, অনেকেই থাকে না যে আমি শিল্পের মানুষ, আমি শিক্ষক মানুষ, আমি ব্যবসায়ী মানুষ, আমি এগুলো নিয়ে থাক কথা না বলি, যে যার কাজ করুক, কিন্তু তখন আর কেউ চুপ করে থাকতে পারেনি। মানে আপনার কি মনে হয় যে স্টুডেন্টদের আন্দোলনে কেন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল? কেন যারা রাজনীতির নিয়ে কোনো মাথাই ঘামায় না, কেন তারা প্রতিবাদ করেছিল? বিকজ সব কিছু চোখের সামনে হচ্ছে এবং প্রশাসন থেকে কোনো যুক্তিযুক্ত উত্তর না দিয়ে খুব বাজে বাজে, খুব হাস্যকর মিথ্যা বলা হচ্ছিল, তো সেটা আসলে কেউ মেনে নিতে পারে। আমি ওইটাই বলছি যে ওই স্টেপটাই তাদের ভুল ছিল। আমি একদম মানে যদি তৃতীয় পক্ষ হয়ে জাস্ট ফ্যাক্ট বলি, যে রাজনৈতিকভাবেও চিন্তা করি, যে আওয়ামী লীগের ভালো চিন্তা করেও যদি বলি, তাহলেও তো আসলে 18 জুলাই, 19 জুলাই এবং 20 জুলাই, 21 জুলাই আবু সাইদ মারা যাওয়ার পরে তাদের উচিত ছিল আন্দোলনের নিরাপত্তাই দেওয়া, যেমনটা তারা কথা দিয়েছিল যে আন্দোলনের নিরাপত্তা দেওয়া হবে, এবং 18 জুলাই পুলিশকে কোনো একটা শাস্তি দিতেন, 19 জুলাই আবু সাইদের পরিবারের সাথে দেখা করতেন, 21 জুলাই কোটা মেনে নিতেন, এবং এই পর্যন্ত 18, 19, 20, 21 পর্যন্ত যারা আন্দোলন করবে তাদেরকে বাধা দিতেন না, পুলিশ পাহারা দিত, পুলিশ গুলি করতো না, তাহলে তো এই কাণ্ডটা ঘটে না। সাবেক সরকারের কিছু বিবৃতিও কি আপনার কাছে একটু অন্যরকম লেগেছে কিনা? যেমন ওনারা বলেছিলেন যে রাজাকার যে শব্দটা উঠে এসেছিল, সেই রাজাকারটা আপনার কি মনে হয় যে এই ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে যে রূপটা লাভ করেছে সেটার পেছনে এই রাজাকার শব্দটা অনেক বেশি প্রভাব বিস্তার করেছে? অনেক বেশি না হোক, বাট ওখান থেকে তো আসলে স্টার্ট হয়েছে, মানে ওখান থেকেই তো আসলে অনেক ওই যে থাকে না আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে আর কি। আমরা সেই কথাতে ছিলাম যে ওই আপনাকে ফোন দিয়ে কিছু মানুষ আসলে খুব হুমকি ধামকি দিচ্ছিল, এই বিষয়টা যদি একটু বলতেন। ফোন আসছে অন্য জায়গা থেকে, কেন স্টুডেন্ট এভাবে হত্যা করছে এটা নিয়ে তো অবশ্যই প্রতিবাদ করেছে, এটা আমার অবশ্যই দায়িত্ব, আমি প্রতিবাদ করব এটা নিয়ে, এটা আমি মেনে নিব না। কাজ হারানোর ভয় ছিল না আপনার? অবশ্যই না, মানে কাজ হারানোর ভয় এখানে কোত্থেকে থাকবে? এটা আমাকে অনেকে বলেছে, আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার ফ্যামিলি, কারণ তখন তো আসলে কেউ জানে না কি হবে, যে দেখো এসব করার দরকার নাই, কখন কি হবে, তোমাকে তো চিনে ভালো মতো, তো তোমাকে ভালো বেশি টার্গেট করে ফেলবে, রাস্তায় 100 জন নামলেও তো দুদিন পর ওদিকে চিনবে না, তোমাকে তো চিনে রাখবে, নিজের কথা ভেবো না, পরিবার অনেক কথা বলেছে, তোমার কাজ চলে যেতে পারে, কিন্তু আমি চুপ থাকবো কিভাবে? মানে এটা কি সম্ভব নাকি? তো আমি তো খারাপ কিছু বলছি না, এরকম একটা ব্যাপার। তো ওই সময়টা আসলে অনেকে নিতে পারে না, দেখেছে যে আমি তো আসলে অনেক শো করি, তো তাদের কাছে ওই যে চিনে, তো অনেকে আমার স্টেটাস, আমার ছবি নিজেদের মতো করে বিকৃত করে সেটা মেসেঞ্জারে চালাচালি করেছে, পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমার ছবি পাঠিয়েছে, মানে আমাকে চিনিয়ে দিচ্ছে সবার কাছে, এবং সেটা একদম রুট লেভেলের কর্মীরা যারা দলীয় তারা করছিল। তো এর মধ্যেও তো অনেকে আসলে পরিচিত থাকে, হয়তো আমাকে চিনে, আমার ভালো চায়, আমার কাছে ফোন এসছে যে নীল তুমি একটু করো, মানে তোমাকে কিন্তু মেসেঞ্জার গ্রুপে দেয়া হয়েছিল আপনার ছবি? আমি তো সেটা জানি না, আমার কাছে স্ক্রিনশট আছে বা কিছু দলীয় থাকে না হয়তো ইউনিভার্সিটিতে, আমি তো অত ভালোভাবে ওদেরকে চিনি না, ওরা আমাকে চিনে। কি উদ্দেশ্যে দেওয়া হয়েছিল ছবিগুলো? যে লুক শি ইজ নীল হুরে জাহান, সে এরকম কথা বলছে সরকারের বিরুদ্ধে, এটা সেটা, সে মানে খুবই অ্যাবসার্ড কথাবার্তা, মানে যেটা হয় আর কি, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হ্যাঁ আমার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই ধরনের কথাবার্তা।
এবং খুবই অ্যাগ্রেসিভ। রাষ্ট্র সংস্কারের দায়িত্বের জন্য একদম সবার, এবং বিগত যে সিলেটের বন্যা আমরা দেখেছিলাম সেখানেও কিন্তু এত সর্বস্তরের মানুষের ঝাঁপিয়ে পড়ার বিষয়টা আসেনি, এবার যতটা বেশি দেখা গেছে, তাই না? আচ্ছা আচ্ছা। এবং এবারে বন্যাটাও খুব ভয়াবহ ছিল, কারণ সাধারণত ফেনীতে কখনো বন্যা হয় না। আমার তো জন্ম বেড়ে ওঠা সেখানে, কখনোই এই পরিস্থিতি হয় না এবারই, এবং সেটা এত বাজেভাবে হয়েছে। যেখানে ফেনী মেইন পয়েন্ট, যেটা ফেনী তো একটা টাউন, মানে একটা জেলা শহর, সেখানে একতলা পর্যন্ত পানি উঠে গেছে। তার মানে গ্রামের দিকের দুর্দশার কথা মানে চিন্তাও করা যায় না। তো এটা কখনোই তারা অভ্যস্তই না এই জিনিসটাতে। মানুষ মানসিকভাবে যে শকটা পেয়েছে আনবিলিভেবল। তারপরে তো অর্থনৈতিক ক্ষতি, প্রাণনাশ, এগুলো তো আছেই। ফেনীতে জন্ম বলেই কি বানভাসীদের সাহায্য করার জন্য এই দৌড়ে গেলেন, নাকি আসলে হতে পারে, এটা বলে ভুল হবে না। হয়তো ওখানে আমার জন্মস্থান বলেই আমার হয়তো টানটা একটু বেশি কাজ করেছে, কারণ আমি তো ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ছবি। এখন যে ছবিটা আমি দেখছি পানিতে ডুবে আছে, ওই জায়গায় তো আমি হেঁটেছি, খেলেছি, তো অবশ্যই আমার টানটা একটু বেশি কাজ করেছে আমার নিজ থেকে। আমি এর আগেও তো যে কোনো বন্যায় হয়তো নিজের যতটুকু সাধ্য সামর্থ্য আছে আমি বিভিন্ন জায়গায় আমি সাহায্য করি, সেটা মানে বলার কিছু নেই। কিন্তু ফেনীতে আমি করেছি প্রথম থেকে, আমি আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি দিয়েছি। কিন্তু একটা সময় পরে গিয়ে নিজে যাওয়ার যে টানটা, সেটা আমি অনুভব করেছি যে আমি নিজে যাব, আমি নিজে গিয়েছি। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই সময়টা যখন বন্যা একদম তুমুল আকার ধারণ করে, বলেছেন যে আপনার পরিবারের মানুষও নাকি আটকা পড়েছিল। হ্যাঁ, একটু বলবেন? কারোর সাথেই কথা হয়নি, মানে তুমি চিন্তা করতে পারবে না এত দুঃসহ একটা অবস্থা, যে একটা জায়গায় কোনো ইন্টারনেট, ইলেকট্রিসিটি কিচ্ছু নাই। কিন্তু তুমি চিন্তা করতে পারো, তুমি ঘরের মধ্যে বসে আছো, এবং সেটা কিন্তু ধরো দালান, 6-7 তলা বিল্ডিং এরকম। ওখানকার মানুষ কিন্তু বেশ আধুনিকভাবে চলে ফিরে অভ্যস্ত, আমি শহর এলাকার কথা বলছি। কিন্তু কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো নেটওয়ার্ক নাই, এবং তুমি বাসার বাইরে যেতে পারবে না, কারণ একতলা পর্যন্ত পানিতে ডুবে আছে। তুমি জানো না আশেপাশে কি আছে। তো তোমার তো আত্মীয় স্বজন আছে যাদের বাড়ি একতলা, যাদের বাড়ি টিনের, গ্রাম আছে, গ্রামের বাড়ি আছে, তুমি কারো কোনো খবর জানো না। এবং আমার নিজের কাজিন হচ্ছে সে দেশের বাইরে থাকে, আর ওর বাবা মা ওরা দোতলায়, তো ওরা দোতলা পর্যন্ত আছে আমরা জানি। শেষ কথা হয়েছে যখন, তখন একটু বলতে পেরেছে যে পানি একতলা থেকে বেড়ে যাচ্ছে, একতলা পর্যন্ত ডুবে গেছে। এরপর থেকে আর কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এবং জায়গাটা এমন একটা জায়গায়, বাংলা বাজার, ওখানে আমার যত ভলান্টিয়ার পরিচিত আছে আমি কাউকে পাঠাতে পারছি না, কারণ এত স্রোত, নৌকায় যেতে পারছে না, নৌকা ছাড়া তো যাওয়া সম্ভব না। ছাগলনাইয়ার ওদিকে, ছাগলনাইয়া বাংলা বাজার, ছাগলনাইয়ার মধ্যে আর কি। কোনো রকম খবর নেওয়াই সম্ভব না, পানি কি বাড়ছে নাকি কমছে, মানে তো এই অবস্থা, এই পরিস্থিতি তো সবার ছিল। তবু আমার তো একটা ছিল যে আচ্ছা ওনাদের ওখানে দোতলা আছে, দোতলা ডুবে গেলেও 3 তলা মানে ছাদের উপর উঠতে পারবে, অ্যাটলিস্ট বেঁচে থাকবে। মানে যদি আমি আশা করছিলাম যে দোতলা পর্যন্ত ডুববে না, এতটা হবে না। কিন্তু খাবার ছাড়া কিভাবে বেঁচে থাকবে, এটাও তো একটা টেনশনের ব্যাপার। হ্যাঁ, মানে এটা আনবিলিভেবল। এটা যারা দেখেছে, আর যাদের টিনের বাড়ি ঘর যেটা চলে গেছে, মানে এখন তো অনেকের বাড়ি ঘর নাই, এখনো শত শত হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আছে এবং হসপিটালে লড়ছে, বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে, আইসিইউতে ভর্তি বাচ্চা লড়ছে, এরকম অসংখ্য সিন আছে। পুনর্বাসনের জন্য যারা কাজ করছে তারা হিমশিম খাচ্ছে ডেটা কালেক্ট করতে, বাট চেষ্টা করে যাচ্ছে মানুষ, এটা হলো আশার কথা। তাও মনে হয় মানুষ, স্বেচ্ছাসেবক, এরা হচ্ছে থাকাটা মানে আমাদের অনেক বড় একটা শক্তি, সাহস। সেই সাথে প্রশাসনকে অনেক বেশি শক্ত একটা ভূমিকা পালন করতে হবে, যাতে এই যে হাজার হাজার মানুষের কোটি কোটি টাকা তারা দিয়েছে, এই যে তুমি তো বললে যে রিক্সাওয়ালা 22,000 দিয়েছে, একজন মহিলা কানের দুল খুলে দিয়েছে, একজন ভিক্ষুক 10-20 টাকা দিয়ে যাচ্ছে তার, তো এটা যাতে আসলে সাহায্য যাদের দরকার তাদের কাছে যাতে সবার কাছে পৌঁছায় ঠিক মতো। প্রশাসনও যদি সাহায্য করে স্বেচ্ছাসেবকদের, এবং স্বেচ্ছাসেবকরাও সাহায্য করে, সবাই মিলে আসলে যদি পৌঁছে যায়, সেটাই হবে আসলে সবচেয়ে বড় ব্যাপার।